এই গলিতে সন্ধ্যার পরে মানুষ থাকে না। আমি মাত্র গলিতে ঢুকলাম, দেখি আমার পিছনে আরো দুজন গলিতে ঢুকলো। তাদেরকে আমার চিনতে দেরি হলো না। গাছতলা তিনজন ছেলের মধ্যে দুইজন, তারা আমার থেকে অনেকখানি দূরে। আমি ভাবলাম কোন একটা ঝামেলা হতে পারে, তাই আমি জোরে জোরে হাঁটতে লাগলাম। আর একটু সামনে গিয়ে দেখি তিনজনে আরেকজন দাঁড়িয়ে আছে এখানে। আমি বুঝতে দেরি হলো না এগুলো একটা ফাঁদ। আমি আমার পকেট থেকে ফোনটা বের করে ফাইনকে দ্রুত মেসেজ করতে লাগলাম পিছনে গলিতে আসতে। একটা সমস্যা পড়েছে, তাড়াতাড়ি গলিতে আয়। মেসেজ করে আমি দ্রুত হেঁটে চলে যাচ্ছি। এমন ভাব করলাম যেন আমি তাদের দেখিনি। এরকম ভাব ধরে থাকাটা বেশিক্ষণ টিকিনি। পিছন থেকে ডাক আসলো। প্রথম ছেলেটা বললো, এই দাঁড়া, তোর সাথে কথা আছে। আমি না শুনে বাং করে হেঁটে যাচ্ছি। দ্বিতীয় ছেলেটা বললো, এই তোকে বলছিলাম না দাঁড়াতে। আমি আবারও না শুনে বাং করে হেঁটে যাচ্ছি। এবার সামনের জন্য আমার পথ আটকিয়ে বললো। তৃতীয় ছেলেটা বললো, এই তোকে ডাকছিলাম না, শুনতে পাস নাই? আমি বললাম, কি বলবি বল। প্রথম ছেলেটা বললো, ডাক দিয়েছিলাম, শুনোস নাই কেন? আমি বললাম, প্রয়োজন মনে করি নাই। কি বলবি বল, আমি চলে যাচ্ছি। দ্বিতীয় ছেলেটা বললো, তোর যেতে দেরি আছে, তোর সাথে আমাদের অনেক বোঝাপড়া আছে। আমি বললাম, তোদের কোনো সমস্যা করছি আমি? প্রথম ছেলেটা বললো, ক্যাম্পাসে সুন্দরী মেয়েরা তোর পিছনে ছুটে, আজকে তোর এমন অবস্থা করবো যেন তোর দিকে কোনো মেয়ে তাকাতেও লজ্জা পায়। তৃতীয় ছেলেটা বললো, তোর শারমিনের সাথে কি সকালবেলা কি নিয়ে কথা বলছোস? আবার দেখতেছি তুই ওর সাথে হাসাহাসিও করতেছিস কি নিয়ে, আর ওর সাথে কি নিয়ে কথা বলছিস ওগুলো আমাদের বল। আমি বললাম, একটা কথা ভুলে যাস না, আমি কিন্তু তোদের বড়, এখন চুপচাপ চলে যা, কোনো সমস্যাই হবে না। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু তোদের সমস্যা আছে। প্রথম ছেলেটা বললো, তোকে এমন মারা মারবো যেন তুই আর কখনো কথাই না বলতে পারিস। আর এর ভিতরে তৃতীয় ছেলেটা বললো, এই তুই কি শারমিনকে পটিয়ে ফেলছস নাকি তার সাথে রুম ডেটের অফার দিছস? আর তুই রুম ডেটও করতে পারবি না, আমাদেরকে ঠিকানা বল, আমরা চলে যাই। এই বলে তারা হাসতে লাগলো। আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। তিনজনের সাথে একা পারবো না। আর ফাইনটা এতক্ষণে চলে আসার কথা, এখনো দেরি করতেছে কেন? মেসেজটা দেখে থাকলে তো তাড়াতাড়ি আসার কথা। দেখতেছি তাদের তিনজনের মধ্যে একজনের ফ্রেন্ডের বেল খুলতেছে, তাই দৌড় দেওয়ার মতো কোনো চান্স পাওয়া যাবে না। আমি ভাবতেছি দাঁড়িয়ে থেকে লাভ নেই, মাইক শুরু করে দিই। আমাকে ঠিক থাকতে হবে যত পর্যন্ত ফাইন না আসে। আমি চুরিওয়ালা ছেলেটার কানে নিচে এত জোরে থাপ্পড় মারলাম, ও নিচে পড়ে গেল। আমার থেকে এত জোরে আঘাত পাবে তারা কল্পনাও করে নাই, তাই প্রতিরক্ষায় আর কোনো সুযোগ পাইনি। আমি যে জায়গায় আঘাত করছি ঠিক ওই জায়গায় লাগলো। ছেলে ও মাগো বলে এখনো মাটিতে গড়াচ্ছে। বাকি দুজন তৎক্ষণাৎ নিজেকে সতর্ক করে ফেলছে, আর তাদের চোখ মুখ জ্বলে উঠলো প্রতিশোধের আগুনে। হাতে বেল্টওয়ালা ছেলেটা আমার মাথা বাড়ে আঘাত করার চেষ্টা করতেছে। আমিও যেহেতু সতর্ক ছিলাম তাই মাথাটা নিচু করে নিলাম। সে আবার পুনরায় আঘাত করার চিন্তা ভাবনা করতেছে। এই সময়ের ভিতরে আমি তার গায়ের মধ্যে একটা ঘুষি মারলাম জোর করে। মায়ের তাল সামলাতে না পেরে সজোরে চিৎকার করতে লাগলো। এই ফাঁকে 3 নম্বর জন সুযোগ পেয়ে গেল। 3 নম্বর জন আমার কোমরের মধ্যে দেয় এক লাথি। আমি লাথি সামলাতে না পেরে নিচে পড়ে গেলাম। এই ফাঁকে বাকি দুজনে উঠে আমার দিকে এগিয়ে আসলো। 3 নম্বর জন আমাকে এলো পাতারে লাথি মারতে লাগলো। 1 নম্বর জন বললো, মার শালারে মার। শালা কি ঘুষিটা না দিল, ঘাটটা লাগাতে পারতাছি না, কথা বলতেছে আর আমাকে মারতাছে। আমি হাত দিয়ে প্রতিরক্ষা করতেছি। আমার নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, মুখের কয়েকটা জায়গা দিয়ে কেটে গেল, অনবরত রক্ত বের হচ্ছে। এমন সময় ফাইমের কণ্ঠ কানে আসলো। ফাইম তাদেরকে গালি দিয়ে দাঁড়াতে বললো, আবার বলে উঠলো, সাহস থাকলে দাঁড়া। ফাইমের হাতে একটা লাঠি। ওরা ফাইমের হাতে লাঠি দেখে দৌড় দিল সবাই। আর ফাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের দৌড় দেখতেছে। আর ফাইম যেভাবে দৌড়িয়ে আসছিল যে কেউ দেখলেই ভয় পাবে। আমার কাছে ফাইম এসে বললো, সরি বন্ধু, আসতে দেরি হয়ে গেল। আমি বললাম, ওকে ওকে। ফাইম বললো, আমি ওয়াশরুমে ছিলাম, বের হয়ে দেখি তোর মেসেজ দেখে আমি সাথে সাথে চলে আসি। আমি বললাম, আমি কি তোকে কিছু বলছি? দেখ আমার অনেক ব্লিডিং হচ্ছে, আমাকে কোনো ডক্টরের কাছে নিয়ে যা। ফাইম বলল, আমি তোকে ধরছি। ফাইম আমাকে ধরে গলি থেকে বের করে রাস্তার মধ্যে নিয়ে আসে। একটা গাড়িকে ডাকলো আর আমি গাড়িতে উঠি। আমার নাক দিয়ে রক্ত বের হচ্ছে, মুখের ভিতরে কয়েকটা জায়গা কেটে গেছে। পিঠ বেড়া লাথি মারার কারণে পিঠে একটু বেশি ব্যথা করতেছে, এর সাথে কোমরও ব্যথা করছে। পিঠে হাত দিতে দেখি অনেকগুলো রক্ত, বুঝতে পারলাম ছুরি দিয়েও আঘাত করছে। অনেক ব্লিডিং হচ্ছে, যার জন্য আমি জ্ঞান হারাই। আনিকা আশিকের সাথে ব্রেকআপ করার পর পুরোপুরি একা হয়ে যায়। প্রতি রাতে কেন জানি আলফির কথা মনে পড়ে। চেম্বারের মধ্যে আলফি আর আসে না, কারণ হয়তো বা আলফির রোগ ভালো হয়ে গেছে। আনিকা কোনোভাবে যেন আলফিকে বলতে পারতেছে না। আনিকার কেন জানি শুধু আলফির কান্নার কথা মনে পড়ে, আর ফুফিয়ে কান্না করে দেয়। সবসময় আনিকা নিজেকে এই বলে সান্ত্বনা দেয়, আলফি তুই তো আমাকে ভালোবাসো। আসলে আলফিকে কি করবে যে আনিকা, সেটা আনিকাই জানে। এভাবে আনিকা 2 মাস চলে যায়, আলফিকে দেখে না। বাড়ি থেকে বিয়ের কথা বলতেছে, বিয়ের সম্বন্ধ আসতেছে, বলতেছে বিয়ে করার জন্য। আনিকা এই বাহানা ওই বাহানা বলে দেরি করছে। শেষ পর্যন্ত আনিকা নিজেই সিদ্ধান্ত নিল আলফির সাথে দেখা করবে আর নিজে ভালোবাসার কথা বলবে। আর ওই দিনে আনিকার রুমে শারমিন এসে নাচতে থাকে খুশির আনন্দে। এইদিকে আনিকা টেনশনে পড়ে আছে, ওইদিকে তার ছোট বোন খুশির আনন্দে নাচছে। আনিকা দিল এক দমক, শারমিনের মুখটা কালো হয়ে গেল। দমকের কারণে শারমিন কেঁদে দেয়, কান্না করতে করতে চলে যাচ্ছে আর বলতে লাগলো। শারমিন বললো, আপু তুই না অনেক খারাপ। আনিকা বললো, আমি টেনশনে বাসি না, ওইদিকে আব্বু আম্মু বিয়ের চাপ দিচ্ছে আর তুই কিনা খুশিতে নাচস। শারমিন বললো, যা তোর সাথে আর কথা বলবো না, ব্যাপারটা ছিল আলফিকে নিয়ে। এই বলে শারমিন ওখান থেকে চলে আসলো। আনিকা আলফির নাম শুনে আটকিয়ে যায়। আলফির ব্যাপারে কি বলবে শারমিন? পরক্ষণেই মনে পড়লো আলফি আর শারমিন তো একই কলেজে পড়ে, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। শারমিন যেহেতু
খুশি হয়ে নেচেছিল, নিশ্চয়ই ভালো একটা খবর। এইসব চিন্তা ভাবনা করে শারমিনকে 4-5 বার ডাক দিল, শুনে নাই, তার মানে অনেক রাগ করছে। আনিকা জানে শারমিনের রাগ ভাঙাতে হবে, কিন্তু শারমিনের রাগ ভাঙানো এত সহজ না। আনিকা ভাবতে লাগলো কিভাবে রাগ ভাঙানো যায়। এখনো উপায় তার পছন্দের খাবারটা বানানো। আনিকা যতটুকু মনে পড়তেছে শারমিনের প্রিয় খাবার পিৎজা। কিছু করার নাই, পিৎজা অর্ডার দিয়ে দিল। পিৎজা আসার পর পিৎজা নিয়ে আনিকা শারমিনের রুমে যায়, গিয়ে দেখে শারমিন শুয়ে আছে। আনিকা গিয়ে শারমিনের সাথে মজা শুরু করলো। আনিকা বলল, ওরে আমার গুলুমুলু আপু রাগ করছে। কোথায় রাগ করছে, গালে নাকি নাকে? দেখতো তোর জন্য কি আনছি। শারমিন বলল, যা, তোর সাথে কথা নাই। আনিকা বলল, তো ঠিক আছে, পিৎজাটা আমি একাই খাই। শারমিন বলল, তুই পিৎজা আনছস? শোয়া থেকে উঠে বসলো। আনিকা বলল, শারমিন বলল, দে আপু দে। আনিকা বলল, তোর রাগ ভাঙছে? শারমিন বলল, তারপরে দুই বোনে মিলে পিৎজা খেতে লাগলো। আনিকা জিজ্ঞেস করলো, আলফির ব্যাপারে কি যেন বলতাছিলি? শারমিন বলল, আমি জানি তুই এই প্রশ্নই করবি, কারণ তুই আরো আগে আলফির উপর কাজ খাইছস। আনিকা বলল, কাজ খাইছি, এখন বল। শারমিন বলল, আমি আলফি ভাইয়ের কাছে প্রাইভেট পড়ি। সকালে সব কথা আনিকাকে বলল শারমিন। এক পর্যায়ে আনিকার মুখ উজ্জ্বল হয়ে যায়, কারণ আলফি কারো প্রেমে পড়ে নাই। আর শারমিনের বোনের কথা জিজ্ঞেস করার কারণে আনিকাও বুঝতে পারলো আলফিও তাকে মনে মনে পছন্দ করে। আনিকা বলে উঠলো, তার মানে আলফির কাছে গেলে হতাশ হবো না। খুশিতে আনিকা শারমিনকে নিয়ে নাচতে লাগলো। আনিকা ফাইমের কথা শুনে বলল, আনিকা বলল, আগে পড়াশোনাতে মন দে, প্রেম ভালোবাসা পরে করতে পারবি। শারমিন বলল, তুইও আপু? তুই আর আলফি ভাইয়া পুরোপুরি সেম। আনিকা বলল, এক হলেই ভালো। এই বলে নাচতে নাচতে আনিকা নিজের রুমে চলে গেল, গিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে। শারমিন মনে মনে বলল, আমি প্রেম করলো বা তুই জানবি কি করে? শারমিনও এই কথাগুলো ভেবে ঘুমিয়ে পড়লো। এত বড় ভিডিও কি করে দিব যদি তোমরা সাবস্ক্রাইব না করো? একটা 5 থেকে 6 মিনিটের ভিডিও বানাতে কম হলো 4 ঘন্টা লাগে। তারপরও তোমরা যদি 10কে সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও, তাহলে 10 থেকে 15 মিনিটে ভয়েস আনার ট্রাই করবো। তোমরা চাইলে 10কে সাবস্ক্রাইব করে দিতে পারো। তো ভিডিওতে তাড়াতাড়ি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ সবাইকে।